সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। মোহাম্মদ আহিদ এলাকায় চুটকি নামে পরিচিত। সেই চুটকি এক চুটকিতে সরকারি জমি দখল করে বলে অভিযোগ। জলপাইগুড়ির ফুলবাড়িতে একের পর এক সরকারি জমি দখলের অভিযোগ এই চুটকির বিরুদ্ধে। এভাবেই কয়েকশো কোটি টাকার মালিক। সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধরা পড়ে তার এক সঙ্গীও, নাম মোহাম্মদ নাসির। মোহাম্মদ আহিদ ওরফে চুটকির বাড়ি জলপাইগুড়ির ফুলবাড়িতে। একটা সময় নাম সই করতেও জানতো না। আহিদ আগে প্রমোটারি করত, ধীরে ধীরে জমির কারবারে জড়ায়। নিজের পথ পরিষ্কার রাখতে ঢুকে পড়ে রাজনীতিতে। একটা সময় সিপিআইএম করত আহিদ। 1998 সালে সিপিআইএম ছেড়ে তৃণমূলে। 2008 সালে তৃণমূল ছাড়ে। ওই বছরই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়ে, তৃণমূল প্রার্থীকে হারিয়েও দেয়। 2009 সালে ফের তৃণমূলে। তারপর 2014 থেকে 2019 পর্যন্ত তৃণমূলের ফুলবাড়ি 1 নম্বরের অঞ্চল সভাপতি। পরে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের চেয়ারম্যান। 23-এ পঞ্চায়েত ভোটের আগে ফের অঞ্চল সভাপতি। 24-এর লোকসভা ভোটের পর অঞ্চল সভাপতি পদ ছাড়ে আহিদ। এভাবেই যখন যে রাজনৈতিক দল ক্ষমতায়, তখন সেদিকে ঝুঁকে পড়ে আহিদ ওরফে চুটকি। নেতাদের হাত মাথায়, সেই জোরে এলাকায় দাপট। একের পর এক সরকারি জমি দখল, ফুলে ফেঁপে ওঠে জমির কারবার। এভাবে কয়েকশো কোটির সম্পত্তি। সেই চুটকি এবার পুলিশের জালে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা আমরা একটা খবর দেখেছিলাম। দেখুন এই খবরটা, হাসপাতালের মধ্যেই জুয়ার আসর, যে ভিডিও ভাইরাল হয়, আর এরপরেই এই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে জুয়া খেলে গ্রেফতার 3। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে জিয়াউল। একদম দেখো, ঘড়ি কাটার ঠিক 2 ঘন্টা আগে আমরা একটা খবর দেখিয়েছিলাম যে হাবড়া এসএস জেনারেল হাসপাতালে যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সির পাশেই যারা অ্যাম্বুলেন্স চালায়, সরকারি অ্যাম্বুলেন্স, বেসরকারি অ্যাম্বুলেন্স যারা হাসপাতালের অধীনে রয়েছে, তারা দিচ্ছে একদম প্রকাশ্যে সেখানে জুয়ার আসর বসিয়েছে। এবং সেই জুয়ার আসরে সেখানে গোছ গোছ টাকা রয়েছে। সেই টাকার সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়, সেই খবর আমরা দেখাই। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই হাবড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিলেন যে অবিলম্বে যারা দোষ প্রমাণিত তাদের গ্রেপ্তার করা হবে। ফলে তার ঠিক 2 ঘন্টা পরেই পুলিশ প্রশাসন, হাবড়া থানার পুলিশ সেই 3 জন, অর্থাৎ যে 4 জন খেলছেন তার মধ্যে 3 জনকে ইতিমধ্যেই 3 অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। ফলে একেবারে যেভাবে ভাইরাল হয়েছে যে ছবি, অর্থাৎ একেবারে আসর বসিয়েছিল, জুয়ার আসর, সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের এই ভিডিও স্পষ্টভাবে তাদের ছবি রয়েছে। বেশ, হাবড়া হাসপাতালে জুয়ার ঠিক 2 ঘন্টা আগে আমরা এই খবর দেখাই। 2 ঘন্টার মধ্যেই পদক্ষেপ পুলিশের, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার পলাশীপাড়া, সেখানে মিড ডে মিলের চাল, যেখানে পুষ্টির খাবার খাওয়ানো হয় বাচ্চা শিশুদের, সেখানে সেই মিড ডে মিলের চাল চুরি প্রধান শিক্ষকের। নদিয়ার পলাশীপাড়ার ঘটনা। পলাশীপাড়ায় চাঞ্চল্যকর অভিযোগ, শিক্ষকের বাড়িতে বস্তা বস্তা সরকারি চাল। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার প্রতিনিধি, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, মিড ডে মিলের চাল, পুষ্টির খাদ্য যে ছোট ছোট পড়ুয়াদের খাওয়ানো হয়, সেই চাল চুরির অভিযোগ। বস্তা বস্তা চাল প্রধান শিক্ষকের বাড়িতে, তার কি সাফাই? একেবারে পলসন্ডা যে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বাড়িতে আজকে মিড ডে মিলের চাল গাড়ি থেকে নামানো হচ্ছিল। সেই খবর প্রচার হতেই কিন্তু এলাকার বাসিন্দা তারা ঘিরে ধরে, তারা বিক্ষোভ দেখা থাকে। তাদের যেটা অভিযোগ যে প্রধান শিক্ষক তিনি চাল চুরি করে তার বাড়িতে মজুত করছেন। এবং পরবর্তী সময় দেখা যায় যে শুধুমাত্র আজকে যে চাল, সেই চালের বস্তা নয়, আগে থেকে অনেক চালের বস্তা সেখানে বাড়িতে মজুত রয়েছে। এই নিয়ে কিন্তু বিক্ষোভ থাকা লাগে অভিভাবকরা। যদিও প্রধান শিক্ষক দাবি যে তাকে ফাঁসানো হয়েছে এবং
তিনি আজ স্কুলে জানিয়ে ছুটিতে ছিলেন। যদিও এই বিষয়টি মানতে নারাজ অভিভাবকরা, কারণ যেই চাল মিড ডে মিলের চাল, সেই চাল পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়, সেই চাল শুধু স্কুলে থাকার কথা, সেখানে প্রধান শিক্ষকের বাড়িতে কেন নামানো হবে বা সেখানে কেন বস্তা বন্দি অবস্থায় মজুত করা থাকবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। যদি বারবার একই সাফাই গাইছেন যে প্রধান শিক্ষক, যে তাকে ফাঁসানো হয়েছে এবং তিনি কোনোভাবেই এর সাথে জড়িত নয়, এবং এই বিষয় সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে। কারণ প্রশাসনের আশ্বাসের পরে কিন্তু অভিভাবকরা, যারা স্থানীয় বাসিন্দা ছিলেন, তারা কিন্তু বিক্ষোভ থেকে সরে দাঁড়ান। বেশ রঞ্জিত, চাল নামাকার ছিল আপনার 11 বস্তা চালান কিন্তু আছে, 11 বস্তা চালান থাকাকালীন এখানে নামাচ্ছি 6 বস্তা স্কুলে আর 5 বস্তা নামাচ্ছি তার বাড়িতে। রিক্সাওয়ালাকে বলেছে যে তিনি যেন চালানটা কাউকে না দেখায়, আমরা জোর করে সেই চালানটা কেড়ে নিয়েছি। 5 বস্তা চাল তিনি চুরি করেছেন। আজকে আমি স্কুলে যাইনি, এইবার কতটা পরিমাণ চাল এসছে, কতটা লচিমোনারা রেখেছে না রেখেছে এ সম্পর্কে কিছুই জানি না। কি আমার বাড়িতে জোর করে গ্রামের লোকরা আমাকে ফাঁসানোর জন্য চাল জোর করে নামিয়ে দিয়েছে। যদি চুরি করেই চাল রাখাতে হয় তাহলে এত লোক পেছন পেছন আসবে কেন? চুরি করা চাল তো গোপনে গোপনে আসবে। চাল কোনোদিন কারো ব্যক্তিগত বাড়িতে রাখা যায়? এবার একটা ছবি দেখাই আপনাদের। উদয়নারায়ণপুরে বালি মাফিয়া দৌরাত্ম। দেখুন, নদী পারে বালি চুরি হচ্ছে, নৌকায় করে সেই বালি পাচার হয়ে যাচ্ছে, আর দিনে দুপুরে এভাবেই বালি পাচার হচ্ছে। দামোদর থেকে বালি পাচার হয়ে যাচ্ছে। অভিযোগ, এর জেরে তলিয়ে যাচ্ছে চাষের জমি, আর এ নিয়েই বাড়ছে ক্ষোভ। হাওড়ার উদয়নারায়ণপুর, এখানকার বালিচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে বারবর্দা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর। এই দামোদরের বালিতেই মাফিয়ার নজর। অভিযোগ, ভোর হলেই বালি পাচারকারীদের আনাগোনা শুরু হয়। দামোদরের পাড়ে ভেড়ে একের পর এক নৌকা। প্রথমে পাড় থেকে তোলা হয় বালি, সেই বালি নৌকায় পাচার। এই দামোদরের পাড়েই রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। অভিযোগ, এভাবে বালি ঝেড়ে দামোদরের পাড় ভাঙছে, তলিয়ে যাচ্ছে পাড় সংলগ্ন চাষের জমিও। অভিযোগ, এর প্রতিবাদ করলেও কখনো জুটছে চোখ রাঙানি, কখনো মারধর। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। নৌকো নিয়ে আসতে বেড়াচ্ছে আর কেটে ঝোড়া করে আর নৌকো ভর্তি করে দিচ্ছে। আর আমাদের জমি প্রত্যেক বছর ধসে ধসে 2 কাটা 4 কাটা করে সব কমে যাচ্ছে। কেটে চলে গেছে, বন্যার জন্য নয়, এটা 1.5 কিলো 2 কিলোমিটার মতো কেটে নিয়ে যাচ্ছে। শালতি এখানে বেড়াচ্ছে আর ঝোড়া করে ভর্তি করে আর শালতি লোড করে নিয়ে চলে যাচ্ছে। এখানে নৌকো ঠেকাচ্ছে, ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ছেলেরা কিছু বললে গালাগালাজ করছে, 1-2 থাকলে তাদেরকে মারছে। মোটামুটি 10-12টা নৌকো আসেই, আরো বেশি 10-12 পিস নৌকো। এই তো দেখুন না, সব নৌকো বাঁধা আছে, ওইগুলো সব বালি তোলে সব। দেখুন জমি কিছুই নেই, মাটি কাটে, ওখানে যারা কাটে সেটা পুলিশকে বা সংশ্লিষ্ট দপ্তরকে বলা হচ্ছে যে অবিলম্বে যেন অ্যাকশন নেয়। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আর জেলা থেকে সরাসরিতে সব শেষে যে খবর আপনাদের দেখাবো, ঘাটালের খবর। বছরের পর বছর ধরে ঘাটালে বেহাল ফ্লাড সেন্টার। যে ফ্লাড সেন্টারে যারা নিচু এলাকায় থাকেন, বর্ষার সময় যারা এসে এখানে থাকেন, সেখানেই দেখুন টিনের ছাউনি নেই, দরজা নেই। ঠিক এই পরিস্থিতি বছরের পর বছর ধরে। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, সুকান্ত রয়েছে। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, যারা এই বর্ষার সময় নিচু এলাকা থেকে ফ্লাড সেন্টারে আসেন, তারা এখানে থাকার জন্য আসে, সেই ফ্লাড সেন্টারই তো বেহাল। কি করছে প্রশাসন? দেখো তমসী, সেই প্রশ্নই উঠছেন। এলাকার মানুষ সেই দাবি করছেন যে সামনেই তো এই শ্রাবণ মাস, যে কোনো সময় ঘাটালের বন্যা আসতে পারে। কারণ তুমি জানো, প্রতি বছর ঘাটালের বন্যায় প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। লক্ষাধিক মানুষ তারা গৃহবন্দী হয়ে পড়েন এবং জলবন্দী হয়ে পড়েন। তাদেরকে এই ফ্লাড সেন্টারে প্রশাসনের উদ্যোগে নিয়ে আসা হয়। ঘাটাল ব্লকের যে পান্না এলাকার ফ্লাড সেন্টার, সেই ফ্লাড সেন্টারের বেহাল দশা। টিনের চাল উড়ে গিয়েছে এবং শুধু দরজা জানালা সব ভেঙে, মানে এক কথায় বাস অযোগ্য হয়ে পড়েছে এই ফ্লাড সেন্টার। আর সেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ। তবে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে প্রশাসনিক বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে ওই ফ্লাড সেন্টার এবং আরো বেশ কয়েকটি জায়গাকে সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার প্রশাসন যখন প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, তখন ফ্লাড সেন্টারের হাল ফেরাতে প্রশাসনিক বৈঠক হয়েছে এবং দ্রুত মেরামতির ব্যবস্থা হবে বলে জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। মানে কিসের জন্য করা? বাড়ানন্দী
বাগান দিয়ে ইয়ার করেছে। নাকি বন্যা আসলে থাকে? বন্যাতে থাকে, আমরাও এসি। কি পরিস্থিতি এখন এটা? এখন তো সব কিছুতে আর থাকা যাবে, থাকা যাবে না, আবার তো বর্ষাকাল। আবার বর্ষাকাল হবে হবে। কিন্তু তাহলে যদি আবার বন্যা হয় তাহলে থাকবেন কোথায় এবার? থাকবো কোথায়, ওরা চিন্তা ভাবনা করতে হবে, পুরো তিরপল ফিরপল খাটিয়ে থাকতে হবে। জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফার্স্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হবে, সেটার জন্যই আজকে মিটিংটা ডাকা। এবং এই যে তুমি যেটা বললে, এরকম অনেক 8-10টা জিনিস আছে যে টপিকটা আজকে উঠবে, এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোট করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্ল্যাট থেকে বাঁচার জন্য, যেটা 2-3 মাসের মধ্যে যেটা আমাদের কাজে লাগবে, সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আজকে।